মনে হয় এখানে আছি যিনি এই ছায়ানীড়ের নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সাথের অন্তরঙ্গ সাথী। সেই 1988 সন থেকে বাংলা ভাষার উৎকর্ষ সাধনের নিমিত্তে যে শুদ্ধ উচ্চারণে শুদ্ধ বাংলা যেটা আমরা শুরু করেছিলাম, ছায়ানীড়ের নির্বাহী পরিচালককে আমার একটি ছোট্ট মোটর সাইকেলে করে পিছনে পিছনে নিয়ে যেতাম। তাকে বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুল এবং বিভিন্ন শিক্ষায়তনে যেখানে রয়েছে আমাদের ভাষার প্রতি দুর্বলতা, 10 লাইনের রচনা লিখতে গেলে 20টি বানান ভুল হয়ে যায়, সেই রকম অবস্থায় যখন রয়েছে তখন আমি এই কর্মকাণ্ডের খুব ভূয়সী প্রশংসা করলাম এবং আমি সেখানে সক্রিয় অংশগ্রহণ করলাম ছায়ানীড়ের নির্বাহী পরিচালকের সাথে। আমরা দুজনেই বেরিয়ে যেতাম মোটর সাইকেল নিয়ে। অবশ্য আমি আমার রোগীদের ঠকিয়ে যেতাম না। আমার কাজের ফাঁকে ফাঁকে অনেক দূর দূরান্তে টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক আনন্দ উপভোগ করেছি। সেখানে ওনার বক্তৃতা আমরা সবাই শুনেছি। উনি বাংলা বিশারদ, ব্যাকরণ বিশারদ। উনি বর্ণনা করেছেন আমিও বাংলায় আগাগোড়াই ভালো ছিলাম, সেখানেও আমিও তার সাথে সাথে যোগ করেছি, বক্তৃতা করেছি এবং মানুষকে, ছাত্রদেরকে শেখাতে পেরেছি। বাংলা ভাষার অন্তত ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পেরেছি, যেটা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য ছায়ানীড়ের এই 33 বছরের পথ চলার সঙ্গী হিসাবে আমি অত্যন্ত গৌরবান্বিত আজকের এই দিনে। আমার সম্পাদিত স্মৃতিময় বঙ্গবন্ধু যে পুস্তকটি আজকে প্রকাশিত হলো, এই পুস্তক প্রকাশ করতে গেলে এখানে অত্যন্ত নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা রয়েছে, মূল্যবান লেখা রয়েছে। এটা পড়লে স্মৃতিপটে ভেসে উঠবে বঙ্গবন্ধুর জীবনী, সম্পূর্ণরূপেই ভেসে উঠবে বঙ্গবন্ধুর অনেক ছোটখাটো থেকে বৃহত্তর স্মৃতি কথাগুলোর কথা। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু প্রেমী। 1966 সনে যখন আমি স্কুলের ছাত্র, তখন আমার বাড়ি টাঙ্গাইলের ধলেশ্বরীর পাড়ে, সেখানে বেড়াতে যেতাম। বন্যা বিধ্বস্ত বাংলাদেশ, হঠাৎ করে একটি লঞ্চ এসে ঘাটে ভিড়ল। সেখান থেকে 5 বস্তা আটা নামিয়ে দিয়ে কয়েকজন লোক আবার লঞ্চটি ভেপ বাজিয়ে ছুটে চলল। হঠাৎ কিছু দূর আমরা কিছু বুঝতে পারলাম না। কিছু দূর লঞ্চটি যেতে না যেতেই লঞ্চের উপরে এক দীর্ঘদেহী এক ব্যক্তিত্ব, মুজিব কোট পরিহিত এবং কালো ফ্রেমের মোটা চশমা পরিহিত এক ব্যক্তি উঠে হাত নাড়ালেন। আমরা দেখতে পেলাম তিনি আর কেউ নন, বাংলার অসংবিধানিত নেতা, গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, যিনি বন্যায় নিপীড়িত লোকদের দেখতে গিয়েছিলেন সেই শুধু ধলেশ্বরী যমুনা বেয়ে। তিনি হাত নাড়ছেন, তার মোটা ফ্রেমের চশমার নিচ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আমরা দেখতে পেলাম। এবং তিনি যখন আমাদের অন্তরালে চলে গেলেন, আমরা সেই আটাগুলো আমরা বিলিয়ে দিলাম। এরপরেও আরো 4বার তার সামনাসামনি আমার সাক্ষাৎ হয়েছে। একবার টাঙ্গাইলের নির্বাচন, 69-এর নির্বাচনীতে যখন প্রচারণায় তিনি গেলেন, তখন আমি অত্যন্ত সুপটু ছিলাম, তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই হাতের স্পর্শ আজও আমি অনুভবে পাই। কাজেই আমি বঙ্গবন্ধুকে জীবনে কোনোদিন ভুলতে পারি নাই, ভুলতে পারবো না। আমি একজন আওয়ামী পরিবারের ব্যক্তি। আমার পিতামহ ছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন প্রেসিডেন্ট। আমাদের যে প্রিয় মন্ত্রী আব্দুর রাজ্জাক ভোলা সাহেব, তিনি আমাদের বাড়িতেই স্বাধীনতার পরের টাঙ্গাইল মুক্তির 3 দিন আগে থেকে সেখানে ছিলেন। আমার দাদু সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের এবং তাদের খাওয়া পড়ার সমস্ত ব্যবস্থা করেছিলেন। আমি মানকার চলে গিয়েছিলাম, সেখানকার তখন আমার বয়স ছিল 13.5। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কিন্তু সার্টিফিকেট বিহীন। যেহেতু আমার বয়স ছিল 13.5, তো বয়স লাগতো 15। সেই অবস্থায় আমি সেখানে অনেক নাটক অভিনয় করেছি, সিরাজদৌল্লার ভূমিকায় অভিনয় করেছি। বানকারচরের বিভিন্নভাবে স্বাধীনতার যুদ্ধকে ত্বরান্বিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আমরা সেখানে অনেক কাব্য নাটক করেছি। যাই হোক, শতপ্রদীপ জ্বলতে দাও যে বইটি আজকে প্রকাশিত হলো, সেটার 100টি পারিবারিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে আমি উদ্বোধক হিসাবে উপস্থিত থাকতে পেরে, একটি মহান কাজ করতে পেরে আমি নিজেকে অত্যন্ত
গৌরবান্বিত বোধ করছে এবং সেই বইটির আজকে উন্মোচিত হলো। সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে আজকের প্রধান অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের আর একজন লেখক আছেন, যিনি একজন বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার চেয়ে বড় পরিচয়, এখন যিনি কাজ করছেন মুক্তিযুদ্ধের অগ্রসেনা যারা বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহে টাঙ্গাইলের 12টি উপজেলা, সেই উপজেলারই একটি উপজেলা দেলদুয়ার। সেই দেলদুয়ারের 750 জন মুক্তিযোদ্ধার ডাটা সংগ্রহ করছেন যিনি। তাদের একটি গ্রন্থ সম্পাদিত হবে, দেলদুয়ার উপজেলার বীর মুক্তিযোদ্ধা। এবার সেই গ্রন্থের সম্পাদক যিনি ডক্টর আব্দুল আজিজ স্যার, তার অভিমত নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি সম্পূর্ণ ভাষাভিত্তিক। এই ভাষাভিত্তিক অনুষ্ঠানে এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যে এই বর্ণাঢ্য আয়োজনে আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখার জন্য যে সম্মাননা দিয়েছেন এবং সেটি আমি আমাদের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে গ্রহণ করেছি, আমি তাতে খুবই অভিভূত এবং আনন্দিত হয়েছি। আনন্দিত এবং অভিভূত হওয়ার কারণ আমি দুটো বলবো। সেটি হলো যে ভাষা আন্দোলন হয় 52-তে, আমার জন্ম 49-এ। আমি গর্ববোধ করি যে সেই ভাষা আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছিল 1970 সালে। এবং সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সোপান তৈরি হয় আমাদের এই স্বাধীনতা। এই স্বাধীনতার যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক ছিল। এবং এই যে আমরা লাল সবুজ খচিত যে পতাকা পেয়েছি, সেই পতাকাটি 1971 সালে 2 মার্চ আমাদের রব ভাই, আমাদের শাহজাহান ভাই এবং আরো অনেকেই ছিলেন, এই যে পতাকাকে উড়িয়েছিলেন, সেখানে যখন আমরা ওই লালের মাঝে এই অংশের ম্যাপ দেখেছিলাম, তখন প্রশ্ন করেছিলাম আমরা যে এই ম্যাপটা দেওয়া হলো কেন। সেখানে রব ভাই বলেছিলেন যে এই ম্যাপটা দিয়ে আমরা বুঝালাম যে এই অংশটুকু স্বাধীন হতে চায়। একটা পতাকা কি ইন্ডিকেট করে? একটা পতাকা ইন্ডিকেট করে একটা স্বাধীন দেশের পতাকা। এবং তিনি এবং তেনারা সবাই মিলে ওই আমাদের ম্যাপটা ওখানে দিয়েছিলেন। পরবর্তীতে সেই ম্যাপটি ওখানে দেওয়া হয়। কাজেই এই যে ওই দিনে যে আমার উপস্থিতিটা যখন মনে করি, তখন সত্যি খুব আনন্দ লাগে যে আমিও সেই লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে আমি একজন ছিলাম। যা হোক, পরবর্তীতে সত্যি আমার সমসাময়িক অনেক আছেন, আমার শুধু বয়স্ক আছেন। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলাম, বাংলায় তেমন পড়ার অবকাশ পাইনি। যতগুলো লেখালেখি করেছি সেগুলো সমস্ত সেই ইন্টারন্যাশনাল ন্যাশনালি পাবলিশ করেছি। এই যে লেখার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার মূলে হচ্ছেন আমাদের এই লুৎফর রহমান সাহেব। আমি একদিন জিজ্ঞাসা করলাম, বাড়ি বানান ঋষিকার না দিগদিকার?
তো উনি বলে যে দুটোই লেখা যায়। তো উনি উত্তরে বলেছিলেন আরেকটা যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ দিল্লিকার দেন, এখন আপনারা ঋষিকার দেন না দিল্লিকার দেন, এত সব কঠিন। কি হলে দিল্লিকার হবে, কি হলে ঋষিকার হবে, এই বিষয়গুলো এমনভাবে বলেন আমি খুব পেঁচিয়ে যাই। সেই হিসাবে আমি বলবো যে আমি ঠিক বাংলা ভালো বুঝি না, জানি না, প্রচুর বানান ভুল হয়। যতটুকু করেছি আমি সমস্ত ধন্যবাদ জানাতে চাই আমাদের লুৎফর রহমান সাহেবকে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার হাতে ক্রেসটা তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের লেখক অভিমত পর্ব শেষ। এ পর্যায়ে আমরা চলে যাব আবারও সঙ্গীতে। যার তর্জনীর ইশারায় লাখো যোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবার একটি বঙ্গবন্ধু সঙ্গীত পরিবেশন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীবৃন্দ। লাইনটা শেয়ার করে দেন।
মুক্তিযুদ্ধের আসলে আমাদের শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতার প্রয়োজন। এই গানটি বিশেষ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের এই গানটি শুনে খুশি হয়ে আমাদের মঞ্চের একজন অতিথি একটা আর্থিক উপহার আমাকে কানে কানে বললেন যে আমি 10,000 টাকা উপহার দিতে চাই। এটা আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় এই উপহারটি গ্রহণ করছেন। মান্নান মানিক ভাইয়ের জন্য একটা জোরে করতালি। কিশোরগঞ্জে আমাদের রাষ্ট্রপতি মহোদয় এলাকার মানুষ মনটাও সত্যিকারের দিল দরিয়া। উনি আমাকে বললেন আমি 10,000 টাকা উপহার দিতে চাই। চেয়ারম্যান মহোদয় উপহারটি গ্রহণ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। জনাব তিনি মান্নান মানিক, উনি আর একটা কলেজ আছে ওনার নামেই কলেজ। ধন্যবাদ। আর আমাদের দর্শক সাথে বসে আছেন সায়েনের সাবেক সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান। আমি অনুরোধ করছি অতিথিদের হাতে আপনি একটা উত্তরীয় অন্তত আপনাকে সবাই দেখতে চায় আসেন। ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, যিনি 3 টার্ম আইজি প্রিজন ছিলেন, অত্যন্ত জনপ্রিয় আইজি প্রিজন। আমি স্যারের জন্য একটা করতালি প্রত্যাশা করছি। যিনি সায়েনে ডক্টর আশরাফ সিদ্দিকীর পরে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন একটা, তিনি ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান। তাকে একটা উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয়। এরপরে বক্তৃতা করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ি। তার আগে আমাদের সাবেক সভাপতি, আসলে মানুষের একটা বয়স, ব্রিগেডিয়ার জেনারেল কি দাপুটে আইজি প্রিজনস, আজকে সেই মানুষটা কত ধীর পায়ে হাঁটছে। করোনার এই সময়টা উনি মোটেই বাইরে যাননি, একদম ঘরে অবরুদ্ধ ছিলেন। ছায়ানীরের 16তম সভাপতি, তার আগে ছিলেন মির্জা মাজহারুল ইসলাম স্যার, তার মামা, এবং আইজি প্রিজন স্যার। আপনি একটু মদের হাত থেকে স্যার আপনি ছিলেন, আপনি আছেন, এই জন্য একটা জোরে করতালি। একজন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি ছায়ানীর এই সংগঠনে 2 বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। স্যারকে একটা মেডেলও পরিয়ে দিচ্ছে, একটা ফুলের শুভেচ্ছা। চমৎকার, ছাড়ের জন্য একটা জোরে করতালি। এ পর্বে যিনি বক্তব্য উপস্থাপন করছেন অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ি, যিনি একজন সাংস্কৃতিক সংগঠক, একজন শিক্ষানুরাগী, আওয়ামী রাজনীতিক পরিবারের একজন সন্তান, একজন শিক্ষক সংগঠক। অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ি, যার 3টি বই ব্যাপক সমাদৃত হয়েছে, একটি 21শে পদক প্রাপ্ত গর্বিত যারা, আরেকটি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, আর আজকে যেটা নান্দনিক বাংলাদেশ। আর দর্শক সারিতে যারা বসে আছেন সবার হাতে একটি বই চলে যাচ্ছে একটু সময়ের মধ্যে, সবাই বইটি গ্রহণ করবেন। এবার বক্তব্য উপস্থাপন করছেন অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ি। আসসালামু আলাইকুম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে ছায়ানীরের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব KM খালিদ এমপি, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ডক্টর ইউসুফ খান, সভাপতি ছায়ানীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আরমা দত্ত, মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর উপস্থিত আছেন জনাব মনসুরুল আলম হীরা, অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা সমিতি। উপস্থিত আছেন জনাব মান্নান মানিক, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক। এবং আমার সামনে উপস্থিত আছেন
অনেক জ্ঞানীগুণী মানুষ, সবাইকে শুভ সন্ধ্যা। আমি প্রথমেই ছায়ানীড়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি যে আমাকে পরপর 3টি বইয়ের মোড়ক উন্মোচন এই জাতীয় জাদুঘরে করার সুযোগ করে দেওয়ার জন্য। এর আগে আমার 2টো গ্রন্থে মোড়ক উন্মোচন হয়েছে। প্রথম গ্রন্থটি ছিল 21শে পদকপ্রাপ্ত গর্বিত বাঙালি, এরপরে গ্রন্থটি ছিল স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য বাঙালি এবং প্রতিষ্ঠান। আর আজকে যে গ্রন্থটি মোড়ক উন্মোচন হয়েছে সেই গ্রন্থটির নাম হচ্ছে নান্দনিক বাংলাদেশ। তো আমি আসলে ছায়ানীড়ের প্রশংসা না করেই পারছি না। ছায়ানীড়ের 34 বছর বয়স হয়েছে। এই ছায়ানীড় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, সর্বস্তরে শুদ্ধ বানান শুদ্ধ উচ্চারণে প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা কি করছি? আমরা বাঙালি জাতিরা কিন্তু এই ভাষার জন্য প্রাণ দিয়েছি 1952 সালে। কোনো জাতি দেয়নি, আমরা বাঙালি জাতি দিয়েছি। আমরা কিন্তু এই বাংলা ভাষার প্রতি কেউ কখনো গুরুত্ব আরোপই করি না, অনেকেই করি না, অনেকে করি। আমরা শুদ্ধ ভাষায় কথা বলি না, শুদ্ধ ভাষায় লিখি না, আমরা বানানের প্রতি খেয়াল করি না। আর ছায়ানীড় এটি প্রতিষ্ঠা করার জন্য সে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়াচ্ছে। ছায়ানীড়ের কয়েকটি কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। চমৎকারভাবে শুদ্ধ বানান কিভাবে হবে ছন্দে ছন্দে, আমার অনেক ভালো লেগেছে। আমি ছায়ানীড়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ছায়ানীড় তার কর্মপ্রয়াস এভাবে চালিয়ে যাক। ঠিক ছায়ানীড়ের আরেকটি কর্মপ্রয়াস হচ্ছে প্রকাশনা। সেই প্রকাশনারই একটি অংশ হচ্ছে আমার এই নান্দনিক বাংলাদেশ। এই নান্দনিক বাংলাদেশে এই সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি আমার এই বাংলাদেশ। এই বাংলাদেশের সেই কক্সবাজার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত প্রায় 54টি ঐতিহাসিক নিদর্শন স্থান পেয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আছে, এখানে ময়মনসিংহের শশী লজের কথা আছে, জাতীয় জাদুঘরের কথা আছে, কক্সবাজারের কথা আছে, সুন্দরবনের কথা আছে, এরকম 54টি স্থাপত্যের কথা আছে, ধানমন্ডির 32 নম্বর বাড়ির কথা আছে আমার এই বইটির মাঝখানে। এই বইটির নাম হচ্ছে নান্দনিক বাংলাদেশ। আমি আশা করি এই বইটি পাঠকদের হাতে চলে গেলে পাঠকরা অবশ্যই পর্যটনে যারা আছে তাদের জন্য সুবিধা হবে। কারণ এই বইটি হাতে গেলে তারা এক নিমিষে জানতে পারবে বাংলাদেশের কোথায় কি আছে। কারণ আমরা জানি দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর স্থাপনা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের কখনোই দেখার সৌভাগ্য হয়নি। এই বইটির মাঝে অনেক কিছু আছে যেটি আপনাদের হাতে গেলে আপনারা সহজেই দেখতে পারবেন যে এই বাংলাদেশে আসলে কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর স্থাপনা আছে। পর্যটন পিপাসুদের আকাঙ্ক্ষা মেটাবে আমার এই বইটি। আজকে প্রায় ডজনখানেক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে এই জাতীয় জাদুঘরের এই মিলনায়তনে। আমি অনেক গর্ববোধ করছি যে অনেক জ্ঞানীগুণী মানুষের সান্নিধ্যে আমার এই গ্রন্থের মোড়কটি উন্মোচন হয়েছে। আমি গর্ববোধ করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজকদের যে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। বরাবরের মতো আমি ছায়ানীড়কে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ছায়ানীড়ের আজীবন সদস্য, আমি সদস্য হিসেবে থাকতে চাই, ছায়ানীড়ের জন্য অনেক কিছু করতে চাই। আমি ছায়ানীড়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আর মঞ্চে উপবিষ্ট অতিথিদের জন্য শুভকামনা জানাচ্ছি এবং সামনে যারা আছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার বক্তব্য উপস্থাপন করছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, কিশোরগঞ্জে যার সাথে পরিচয় হয়েছিল একটা ভাষা কর্মশালায় কিশোরগঞ্জ সরকারি কলেজে। সেই বছর তিনি একটি কলেজ করেছেন পাকুন্দিয়ায়, এম এ মান্নান মানিক কলেজ। সেই কলেজের প্রতিষ্ঠাতা, ছায়ানীড়ের উপদেষ্টা জনাব এম এ মান্নান মানিক এবার বক্তব্য উপস্থাপন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ছায়ানীড়ের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশনা ও সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের মহোন্নতনে বাংলার প্রতিটি মানুষের মুখে হাসি। ডিসেম্বর মাস, বিজয়ের মাসে ছায়ানীড়ের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম খালেদ এমপি স্যার, বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য আরমা দত্ত ও অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির পিতার সোনার বাংলা গড়ার যে মহৎ স্বপ্ন ছিল তা পরিপূর্ণ করেছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের সাহিত্য সংস্কৃতির উৎকর্ষে আপনার অবদান প্রশংসনীয়। ছায়ানীড়ের স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন নানা প্রতিকূলতার দেশে এগিয়ে চলছে সাংস্কৃতিক বিকাশে ছায়ানীড়ের ঐতিবাচক ভূমিকা রয়েছে। মুজিব শতবর্ষে পাঠাগারের উদ্বোধন, সর্বস্তরে বাংলা ভাষা, শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ, শীর্ষক কর্মশালা, ছায়ানীড়ের নান্দনিক উদ্যোগ 34 বছরের পথ চলা সফল হোক, সার্থক হোক। সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায় সরকারের সুদৃষ্টির পাশাপাশি আমাদের সকলের সহযোগিতার হাত বাড়াতে হবে। সাংস্কৃতিক আলোয় আলোকিত হোক বাংলার মায়ের মুখ। তবে আমি অনেক কিছু কথা বলার ছিল ছায়ানীড়ের। আমি দেখতেছি যে আমাদের আজকে যে চিফ গেস্ট প্রধান অতিথি মন্ত্রী মহোদয়, উনি চটপট করতেছে কখন চলে যাবে, সময় খুব সংকীর্ণ, উনি চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, যার জন্য আমি কথা এখানেই সমাপ্তি টানতেছি। আমরা বসে সবাই প্রধান অতিথির বক্তব্য শুনব। এই বললে আমি কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুরুল আলম হীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে স্মরণ করছি 15ই আগস্ট সেই কালো রাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ হয়েছেন, আমি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি যারা বর্তমানে জীবিত আছেন। ছায়ানীড় কর্তৃক আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম খালেদ এমপি। আমরা অত্যন্ত গর্বিত, আমরা বৃহত্তর ময়মনসিংহবাসী অত্যন্ত গর্বের সাথে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই। বিশেষ করে আমি টাঙ্গাইল জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হিসাবে আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রধান অতিথি হিসাবে যে উপস্থিত আছেন, আমি তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণেই যে ছায়ানীড় টাঙ্গাইলের
একটি সংগঠন হিসাবে প্রথম প্রতিষ্ঠা লাভ করে সারা বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে এর পদার্পণ ইতোমধ্যে হয়েছে, আপনারা জানেন। অধ্যক্ষর সভার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর ইউসুফ খান, উপস্থিত আছেন বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব আরমা দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আছেন বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব, এবং আমি দেখতে পাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সেই টাঙ্গাইলের দেলদুয়ার থেকে যিনি এসেছেন মতিউর রহমান মতি ভাই, আমাদের ময়মনসিংহের অহংকার বিশিষ্ট ব্যাংকার, আমাদের সোনালী ব্যাংকের যিনি সাবেক ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, উপস্থিত আছেন। ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন ডক্টর আজিজ ভাই, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। বিশেষ করে আমি খুব আবেগে আপ্লুত এই কারণেই যে এই অনুষ্ঠানে মাঝে মাঝে সেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দরা যে গানগুলো উপহার আমাদের দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতার গান সত্যিই আমরা অত্যন্ত আবেগপ্লুতভাবে এই গানগুলো আমরা উপভোগ করেছি। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনব। আমাদের ময়মনসিংহের অহংকার উনি। আমি বেশি বক্তব্য বাড়াবো না। আমি আমার পক্ষ থেকে ছায়ানীরের নির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমানকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এই কারণেই যে সারা বাংলাদেশের 64টি জেলায় ওনার পদার্পণ, শুদ্ধ বাংলা শুদ্ধ উচ্চারণ, যে এই জিনিসটি উনি 64টা জেলায়, বিশেষ করে 64টা জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উনি একদিন 2 দিন বা 3 দিন ব্যাপী এই শুদ্ধ ভাষা শুদ্ধ উচ্চারণ এই কর্মশালাটি উনি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। এই কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছায়ানীরের একজন উপদেষ্টা হিসাবে আমি ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমিও দীর্ঘদিন যাবৎ ছায়ানীর সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমারও খুব ভালো লাগে এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে, এবং জনাব লুৎফর রহমান যে অনুষ্ঠান যেখানেই করেন না কেন অন্তত আমাকে স্মরণ করেন, এই জন্যও আমি আমার পক্ষ থেকে তাকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, ওদের বক্তব্য শুনবো আমরা। আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং শ্রদ্ধা এবং সালাম জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন মাননীয় সংসদ সদস্য জনাব আরমা দত্ত। আমাদের মাননীয় সংসদ বলে আমি সকল কারণেই বলি, যদি সরকারি কর্মকর্তা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমার সব বক্তব্যই থাকে। আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনবো বিদায় আমি শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব আরমা দত্ত। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করছি তার বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য।
শুভ অপরাহ্ন। আমি প্রথমেই আজকে যারা ছায়ানীড়ের আয়োজক, একটা মাছি মেঘলাম কিন্তু অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। হ্যাঁ, আমার মাছি মনে কেনা নাকি না, অসুবিধা নেই। এই ছায়ানীড়ের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা যে প্রকাশনা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি বিশেষভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি এখানে গভীর শ্রদ্ধা করে আমার স্নেহের ভাই, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, আমার আসলেও ছোট ভাই হয়, সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত ডাইনামিক এবং যোগ্য এবং প্রগতিশীল এক ব্যক্তিত্ব, তাকে জানাই আমার অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি সভাপতি জনাব ডক্টর ইউসুফ খান, যিনি আমার সহপাঠী, তাকেও জানাই আমি ঢাকা জাতীয় জাদুঘরে ভাবির প্রকাশনা উৎসব। আমি এখানে যারা সকলে আজকে আছেন টিভি থেকে লাইভ যাচ্ছে, প্রজ্ঞাত ব্যক্তি জনাব খন্দকার মুস্তাফিজুর রহমান ডিসি, জনাব মোহাম্মদ মনসুর টিভি থেকে লাইভ যাচ্ছে, ভাবির ওই লাইভটা, ভাবির ওই জাতীয় জাদুঘর থেকে লাইভটা, জনাব অধ্যাপিকা বিলকিস খান পাখি, ওটা তো আপনি একটু পরিবারের প্রত্যেকটা পেজে শেয়ার করে দেন। অত্যন্ত শ্রদ্ধেয় জাতীয় জাদুঘর থেকে সরাসরি লাইভ যাচ্ছে, ঠিক আছে? আজকে আপনি তো শেয়ার করবেন, পরিবারের সবগুলো পেজে শেয়ার করেন। হ্যাঁ, আমাদের ঠিক আছে, ঠিক আছে, লাইভ যাচ্ছে, দেখেন কাটলাম। যে অনুষ্ঠানটি হচ্ছে, যে অনুষ্ঠানটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শতবার্ষিকী একটি বছর এবং মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী এক মহামিলনের এই শেষ লগ্নে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই। আর আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করি যে আমি সেই ব্যক্তি এবং আপনারাও সেই ব্যক্তি যারা বঙ্গবন্ধুর শতবার্ষিকী আমরা পালন করলাম শ্রদ্ধা ভরে, তাকে স্মরণ করলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং মুক্তিযুদ্ধের 50তম সুবর্ণ জয়ন্তীতে, যা আমাদের সব থেকে বড় পরিচয়, সব থেকে বড় আদর্শ, যা আমরা বহন করি, যা আমরা ধারণ করি। সেই মুক্তিযুদ্ধের চেতনায় আজকে আমরা উজ্জীবিত এবং আমরা হয়তো এখানে সেই নতুন প্রজন্মই হয়তো দেখবে, আমরা আর 50তম দেখবো না, তোমরাই করবে 100তম। তো আমি এইটা আমরা দেখবো না, কিন্তু আমরা তৈরি করে গেলাম, আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে পারলাম এবং আমরা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীও পালন করতে পারলাম। তো আমার এই জায়গাটায় মনে হয়েছে যে ছায়ানীর একটা আজকে অনেক বইয়ের প্রকাশনা করেছেন, এটা একটা ভালো উদ্যোগ। আজকাল কেউ বই টই পড়ে না, আমাদের প্রজন্মের যারা আছেন এখানে বা আমাদের ওপরের একটু যারা আছেন, তারা কোনো এক সময় বই পড়তো, এখন আর বই টই কেউ পড়ে না। এখন হলো গুগলের যুগ, এখন হলো স্মার্টফোনের যুগ, যেখানে আমরা মানুষের সাথে মানুষের সংযোগও আমরা ভুলে গেছি। তো এই জায়গাটা আমি মনে করি যে এই চর্চাটা খুবই প্রয়োজন যদি কেউ পড়ে। আর এই অভ্যাসটা, এটা একটা আমাদের ঐতিহ্য ছিল। আজকে আমরা যেই
প্রাঙ্গণের কাছাকাছি আছে, যেটা হলো আমাদের সব থেকে বড় গর্বের জায়গা। এই জায়গাটা পুরোটা হলো তীর্থভূমি, পুণ্যভূমি, মুক্তিযুদ্ধের আন্দোলন, ভাষা আন্দোলন, সব কিছু জুড়ে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, যেখানে এই ঠিক উল্টো দিকেই আমাদের রমনা রেসকোর্স, যেখানে 7ই মার্চ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, সেই 7ই মার্চে উনি বিখ্যাত, সেই আমরা যাকে বলি মানে কি বলে পোয়েট অফ পলিটিক্স, যিনি আসলেন, এসে মুক্তিযুদ্ধ ঘোষণা করে গেলেন, স্বাধীনতা ঘোষণা করে গেলেন। তো সেই জায়গার সাক্ষী আমরা, সেই মুহূর্তের সাক্ষী আমরা বহন করি। তাই জন্য আমরা একটা অন্যরকম প্রজন্ম। আমাদের সাথে যারা আছে তারা হয়তো সেটা বোঝেন আমাদের ইমোশনটা কোথায়। আর নতুন প্রজন্ম এই জায়গাটাকে ধারণ করবে, এটাই আশা করি। এবং আমি সকলকে শেষ কথা বলে যাই যে এখানে যারা আছেন অনেকেই পড়ে ফেলেছেন, তবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা প্রত্যেকের পড়া উচিত। এভরিবডি শুড রিড। এটা একটু মনে রাখবেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এটা যদি না পড়েন তাহলে আমি মনে করি যে তাহলে বঙ্গবন্ধুকে যে আমরা ধারণ বা বহন করি সেটা কিন্তু ঠিক হবে না, এবং আমরা যে বাংলাদেশকে নিয়ে গর্ব করি সে জায়গাটাও কিন্তু ঠিক হবে না। তো আমি যেহেতু তার অংশ, আমি শহীদ পরিবারের সন্তান, আমি আর কিছুই বুঝি না। আমি বাংলাদেশ বুঝি, আমি মুক্তিযুদ্ধ বুঝি, আমি বঙ্গবন্ধু বুঝি, আমি ধীরেন্দ্রনাথ দত্ত বুঝি, আমি শেখ হাসিনা বুঝি। আমার জগৎটা এইভাবে ব্যক্ত। তো আমরা সংগ্রাম করে গেছি, সংগ্রাম করব, যেন একটা নতুন প্রজন্মের আরেকটা সুন্দর প্রজন্ম তৈরি হয় সেই বঙ্গবন্ধুর চেতনায়। এ কথা বলেই আমি আজকে ছায়ানীরকে আমার অন্তরের অন্তঃস্থল, এবং আপনারা যারা এখানে আছেন, আমার স্যার আছেন এখানে, অনেককেই দেখছি, আমার দেখে ভালো লাগছে। আপনাদেরকে আবার শ্রদ্ধাঞ্জলি জানাই, এবং আমি আবারও সকলকে আমার প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মহোদয়কে। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই মানুষ যাকে কেন্দ্র করে আজকের আমাদের এই অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের প্রধান অতিথি জনাব KM খালিদ এমপি স্যার এবার তার বক্তব্য নিয়ে আসছেন। আমরা এবার তার বক্তব্য শুনব। অনুষ্ঠানের এক পর্যায়ে যেমন শুনলাম যে শুদ্ধ উচ্চারণে বাংলা বলা এবং শুদ্ধ বানানে বাংলা বলা, এরকম বোধহয় আপনাদের একটি প্রোগ্রাম বোধ আছে না? সেই প্রোগ্রাম প্রধানত আমাকে করলে কিন্তু বাংলা শুদ্ধ উচ্চারণ তো হবে না, হয়তো বানানটা শুদ্ধ করে লেখার একটা সুযোগ আপনাদের থাকবে। কারণ আমি এক নাগারে 2 মিনিট প্রমিত বাংলা তো পারি না। আর আমরা যখন বাড়ি লিখতাম দীর্ঘইকার দিয়ে, সারি লিখতাম দীর্ঘইকার দিয়ে, এখন ঋষিকার দিয়ে লিখতে। এইটার উদ্ভাবক আবার আমারই মন্ত্রণালয়ের বাংলা একাডেমি। মহা বিপদ। আমরা লিখতাম জানুয়ারি, ফেব্রুয়ারি, আমাদের মতো আমরা লিখতাম। ভুল না, কিন্তু এটি নিয়ে এই চর্চাটির সাথে আমি সবসময় দ্বিমত পোষণ করছি। কারণ এটা আমাদের সেই চলছে তো। রবীন্দ্রনাথ লিখে গেছেন না, কবি নজরুল লিখে গেছেন না, 1000 বছর আগে বাংলা নাম ছিল না। এখন হঠাৎ করে একেবারে নতুন করে আবিষ্কার করে প্রমিত বাংলার বানানের সেই পরিবর্তনটা আমার সাথে ম্যাচ করে না। আর একটু গল্প বলি, একবার প্রায় এটা বোধ হয় 2007 কি 2008 বিশ্ব সাহিত্য কেন্দ্রে তারা 15 দিনের একটা কোর্স করেছিলেন যে এরকম শুদ্ধ উচ্চারণে বাংলা বলা। তো ওইখানে আজকের যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মাসিন আরফিন সিদ্দিকী সাহেব, উনি ছিলেন প্রধান অতিথি, আমাকেও গেস্ট করেছিল। তো আমি সেই দিন বলছিলাম যে আমাকে তো ওটা ম্যাম সেখান থেকে গেস্ট, আমি সব ঢাকায় থাকতাম।
তো বললাম যে শুদ্ধ উচ্চারে বাংলা বলার অতিথি যখন আমি এই প্রতিষ্ঠান এবং এই সংগঠনের ভবিষ্যৎ মনে হয় না খুব ভালো হবে। বছর 2-3 পরে সংগঠনের খবর নিলাম তার আর টিকে থাকে নাই। এই যদি হওয়া অবস্থা, আপনারা যেন আমাকে দেখেন 34তম প্রতিষ্ঠা বার্ষে ছায়া মেরে সবই করেন, এই বানান সংক্রান্ত বিষয়টা আমি আমার একেবারেই ব্যক্তিগত, হয়তো বলবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীটা কি বলেন, তা আমাদের চলেছে তো 1000 বছর, চলেনি? এই জায়গাটিতে, এই গবেষণার জায়গাটিতে যারাই করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আর কেন করছেন সেটির প্রতি আমার একটা আগ্রহ আছে। যেমন আজকের এই 34তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের ছায়ানীর, এইখানে আরেক সমস্যা, আমার মুখ থেকে ওইখানে যতবারই ট্রায়াল দিচ্ছি খালি ছায়ানট আসে, খালি ছায়ানট আসে। পরে আমি সিদ্ধান্ত দিই ছায়ানটে যদি আসে তাহলে ছায়ানটের কথা বলার কিছুক্ষণ পরে বলবো ছায়ানট আমাকে তেমন অনুষ্ঠান দাওয়াত দেয় না, সেদিন তাদের কথা আজকে বলে এখন ছায়ানটের কথা। এই ধরনের একটি প্রিপারেশন আমার কিন্তু আমি নিয়ে রেখেছিলাম, যদি ভুলে আমি ছায়ানট উচ্চারণ করি। আজকের আমাদের এই অসাধারণ এই অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ ইউসুফ খান, আমরা দীর্ঘদিন একসাথে চলেছি। আমার অনেকটা সিনিয়র, উনি কয়েক বছর একসাথে। সবচেয়ে সিনিয়র হলেন এখানে আমাদের পরিচয়, আমার পরিচয়ের মধ্যে হলেন মোশতাক ভাই। কুমিল্লায় আমার বাবা চাকরি করতেন, ওনাদের বাড়ির কাছাকাছি আমাদের বাড়ি ছিল। উনি যখন সোনালী ব্যাংকে ছিলেন, শেষ পর্যন্ত ডিএমডি মনে হয়েছিলেন, পরে এমডি হয়ে গেলেন কর্মসংস্থান ব্যাংকে। জিএম থেকে থাকছে যখন ছিলেন তখন আমি নবম সংসদ সদস্য। ব্যাংকের চাকরি যখন কিছু তদবির থাকে, 32 তদবির, আরেকজন এমডি আছেন প্রদীপ দা, উনি আমার একই স্কুলের ছাত্র, উনি আমার সিনিয়র। এই গল্পগুলো বলছি কেন, যেখানে যেভাবে বক্তৃতা হচ্ছে, বক্তাও সিরিয়াস, শ্রোতারাও সিরিয়াস, মনে হয় রাত হলে কালকে ওদের পরীক্ষা হবে, এত সিরিয়াস সময়, কোনো শব্দ না, বক্তা তো বলেই যাচ্ছে। এই জন্য বলছি যে ওনারা যখন ছিলেন তখন বদলিস ময়মনসিংহের লোকজন খালি সিলেটে বদলি করতো, সিলেটে কোনো ব্যাংকার পাওয়া যেত না, বদলি করতো, আর যেতাম, কখনো পারতাম কখনো পারতো না। তারা যেহেতু আমার সাথে কৌশল করতেন, আমি ওই আবেদনকারীর সাথে তার চেয়ে দ্বিগুণ কৌশল করে তাদের মাথা ঠান্ডা রাখতাম। শেষ পর্যন্ত দুজনেই 2 ব্যাংকের আর সর্বোচ্চ পদে গেছেন, ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। আমার 2জন প্রিয় মানুষ এখানে আছেন। আর সর্বজ্যেষ্ঠ আমাদের আজকে চাকরিতে আমরা পুরস্কৃত করেছি, তিনিও আছেন, জনাব সুকুমার চক্রবর্তী। সবার প্রতি অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, এই কারণে যে এই ধরনের একটি আলোকিত অনুষ্ঠানে আমার আবার গল্প বলতেছিল। সেই জন্য এই যে বই নিয়ে আমি জীবনে লেখাপড়া পছন্দ করিনি, কোন রকম পাস করে করেন, মাস্টার ডিগ্রি করেছি, ল করেছি, কিন্তু বইয়ের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এটা একটু উদাহরণ দিচ্ছি, আমার সরাসরি ক্লাস 2তে ভর্তি হয়েছি, এসএসসি পাস করতে আমার 4টা স্কুলে পড়েছি। কোন স্কুলের নিয়ম ছিল যে কোন সাবজেক্টে ফেল করে উপরে ক্লাসে তুলবো না, 2 বছর পর স্কুল আমাকে বদলাতে হয়েছে, ফাইনাল পরীক্ষা হবে। কারণ আবার কোন স্কুলে না, 2টা ফেল করবো পরের ক্লাস হলো, সেখানে গিয়ে ভর্তি হয়েছে। এইভাবে মোটামুটি কাভার করেছে। আর এখন হলাম আমি সারা বাংলাদেশের সকল লাইব্রেরির কাস্টোডিয়ান। বই আমাকে দিয়েছে, আমি বইকে কাজ করি, বই কিন্তু আমাকে ছাড়েন। সেই জন্য আমি অভিনন্দন জানি 100টি লাইব্রেরি যিনি উদ্বোধন করছেন আমাদের ডক্টর রতন, হয় না, ডক্টর রতন, আমি আপনাকে অভিনন্দন জানাই। আমি এরকম এবার 100টি লাইব্রেরিতে মজুদ কর্নার করেছি, 1000টি লাইব্রেরিতে। একটি সরকারি ব্যবস্থাপনা, আর উনি করছে ব্যক্তিগত। আরেকটি জিনিস করেছি লাইব্রেরিতে, সেটি হলো সেলুন লাইব্রেরি। আমরা কোনো সেলুনে গেলে যখন চুল কাটে বা একটু তখন কোনো কাগজ বা বই পেলে আমরা পড়ি, এটা কিন্তু পড়ি। আমি এইটিকে ইন্ট্রোডিউস করি, এবার পরীক্ষামূলক ভাবে 100টি সেলুনে আমি সেলুন লাইব্রেরি, কারণ দেখি এটা যদি সফল হয় তাহলে এটা 100, 1000, 2000, 4000 যে পর্যন্ত করা যায় সেটি আমরা করবো। আর পড়াশোনার প্রতি, বইয়ের প্রতি কোনো আগ্রহ নেই। বই এখন হচ্ছে 2 রকম, একটা হলো বই আর বুক, আর একটা হলো ফেসবুক। এই যে আমি দেখছেন বোঝা, সারাক্ষণ এরকম আমি পেপার পড়ি, সারাদিন আমি পেপার পড়ি, আমি ফেসবুক করি, আমার ফেসবুকে আমার অ্যাকাউন্টই নেই, আমি সারাদিন পেপার পড়ি, যতক্ষণ থাকে পড়ি। বাড়িতে অশান্তি পেপার পড়া নেই, বাসায় উনি করেন, আর আমি বলি তোমার ফেসবুকে তো তুমি, আমি কোনো কথা বলি। কিন্তু আজকালের বাচ্চারা বইয়ের কাছে যেতে চায় না, রাত্রিবেলা সজাগ থাকবে, দেরি করে ঘুম, আমি আমার সন্তানের কথা বলছি, দেরি করে ঘুম তুলি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে যারা লেখালেখির সাথে যে অত্যন্ত মেধাবী, আপনারা কিভাবে অক্ষর পর অক্ষর সাজিয়ে এত বড় বড় একটা বই আপনারা লিখে যান,
এটা অবাক লাগে, অবাক লাগে। কাজে আপনাদের প্রতি অনেক অনেক অভিনন্দন যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে। ইউসুফ ভাই দীর্ঘদিন সজ্জন মানুষ, আর ব্যাংকার ছিলেন, উনিও সোনালী ব্যাংকে ছিলেন, পরে মার্কেন্টাইল ব্যাংকে আসছেন। ইউসুফ ভাইয়ের একটা গল্প, শাস্ত্রে একটা গল্প ছিল, এটা পিকে হালদারের গল্প না করি। উনি, আমি বলতেছি আমি একটা ফিনান্সিয়াল এমডি ছিলাম, আপনি এমডি হিসেবে হয়েছিলাম, আমরা পিকে হালদার না তো বলেন, আমি ওইটারই ছিলাম। কিন্তু উনি ছেড়ে আসছেন আর 7-10 বছর আগে ছেড়ে আসছেন, ভাগ্যটা সেদিক থেকে আমি বললাম তাহলে আপনার দায় মুক্ত আছে। তো সেই জন্য বলি আমাদের এখানে একজন ময়মনসিং এর বধূ আছে, ময়মনসিং এর কন্যা আছে, আমাদের ফুলবাড়িয়ার মাননীয় সংসদ সদস্য মোসলিম অ্যাডভোকেট মোসলিম সাহেবের মেয়ে আছে, আছেন আমরা কুমিল্লায় পাশাপাশি ছিলাম। এই যে মোস্তাক ভাই আর আমাদের বাড়ির 2 বাড়ির মাঝামাঝি জায়গায় ছিল আমাদের অবস্থা, তালপুকুর পরে আমরা থাকতাম সেই জায়গাতে। তো উনি আমার মেজো ভাইয়ের ক্লাস ফ্রেন্ড, দুজনে দেখি টুই করে কথা, ঘটনা কি মেজদা বলা হয় তো, বললো যে আমরা তো একসাথে পড়াশোনা করছি। আজকে এই অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ যারা জানিয়েছেন, বইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, বইয়ের সঙ্গে আলোচনায় সেই জন্য জানিয়ে আশপাশে ঘুরে ঘুরে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। তা আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে এই ধরনের একটা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানিয়েছে। প্রায়ই আমাকে আসতে হয় নানাবিধ বিষয়ে বক্তৃতা দিতে। সেদিন ওই হোমিওপ্যাথিক ডাক্তারদের একটা অনুষ্ঠানে আমাকে ডেকেছিল। আমি বলেন মহা মুশকিল, আমি 90-92 সনে আমার পায়ের নিচটা কর্ন হয়েছিল, তো ডাক্তার আমার ওষুধ দিয়েছিল, ডাক্তার এসে তালুকদার বাটার মোড়ে বসতেন। তো ওই স্মৃতি মনে করে পরে ওখানে একটা বক্তৃতা দিলাম। সব বিষয়ে আমরা বলতে পারবো, সব বিষয়ে কখনো কখনো বলতে পারবো, সেজন্য আমাকে আমন্ত্রণ জানায়। প্রতিদিন একটি বিষয় করে আমরা জ্ঞানের অর্জন করি। আজকের এই জায়গায় দাঁড়িয়ে যখন জাতির পিতার কথা মনে হয়, যে জাতির পিতার জন্মের মধ্য দিয়ে আমাদের এই দেশের রাষ্ট্রের সূর্য উদিত হয়েছিল, সে আজ থেকে 100 বছর আগে, জন্মশতবর্ষে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আসলে জাতির পিতার মৃত্যুর মধ্যে দিয়ে যে কালো ছায়া নেমে এসেছিল, তার কন্যার হাত দিয়ে আমরা সেই ছায়াকে সরিয়ে দিয়ে জাতির পিতার যে সোনার বাংলার গড় যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নচার দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। জাতির পিতাকে হত্যা করার মধ্যে দিয়ে যারা ভেবেছিল এই রাষ্ট্র আবার পাকিস্তানের সাথে একটা যুক্তরাষ্ট্র হবে, ফেডারেশন হবে, কনফেডারেশন হবে, তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী, জাতির পিতার সব জন্মশতবার্ষে 21টি বছর আমরা কষ্ট করেছি। 75 থেকে 96, 21টি বছর। যেই শিশু বড় হয়েছে, যেই কিশোর বড় হয়েছে, যেই তরুণ যুবক হয়েছে, যেই যুবক মধ্য বয়সে পৌঁছেছে, সবার কাছে একটা মিথ্যে ইতিহাস গেছে, একটা মিথ্যে ইতিহাস গেছে। আমি 2009 সালের কথা বলে স্কুলে গিয়েছিলাম, জিজ্ঞেস করতাম বলতো জাতির পিতার নাম কি, ফেল করে তাকে। তো আজকে এই 13 বছরের মাথায় 2008 থেকে একটা স্কুলে গিয়ে শুধু উচ্চারণ করে বলতো জাতির পিতা, এক সমস্যায় তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্ম তারিখ বলতে হবে, তাকে হত্যা করার তারিখ বলতে হবে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, সব দিবসের এটা ছিল। 2008 পর্যন্ত নির্বাসিত ছিল, মাঝখানে 5 বছর আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিল, সে 5 বছর গুছিয়ে উঠতে পারেনি। তারপরে আছে গত 13 বছরে আস্তে আস্তে আমার সঠিক এই ধরনের আয়োজন হতো না। 21টা বছর এই ধরনের কোনো আয়োজন, আলোচনা সভা হতো না। শুধু মিথ্যে ইতিহাস শেখানো হয়েছে আমার বাংলার মানুষ, শিশুদেরকে। সেই মিথ্যে এসেছে, তাদের কাছ থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের আজকে যে লেখার সাথে সম্পৃক্ত আছেন, লেখালেখি যারা করছেন, আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ। সঠিক ইতিহাসটা আপনার তুলে ধরেছে, সঠিক আমাদের আজকের এই লেখিকা তার একটা বই প্রকাশ করতে, সেইখানে মুদ্রণের সময় ভীষণ একটা ভুল হয়ে গেছে, তিনি তার বইটি প্রত্যাহার করে নিয়েছেন, এটাকে সংশোধন করে দেবেন। আপনাদের প্রতি অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ স্যারকে। ইতিমধ্যে আপনাদের হাতে একটি গ্রন্থ চলে গিয়েছে, অ্যালবাম। জ্যোতির্ময় অধ্যাপক ডক্টর রতনচন্দ্র সাহা, যিনি 100 পাঠাগার উদ্বোধনের অগ্রনায়ক ছিলেন, তাকে নিয়ে যে অ্যালবামটি সম্পাদনা করেছেন কুমকুম সাহা। এবার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেই সম্পাদিকা কুমকুম সাহাকে উত্তরীয় বরণ করে নিচ্ছেন। এবার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে উত্তরীয় গ্রহণ করছেন জ্যোতির্ময় অধ্যাপক ডক্টর রতনচন্দ্র সাহা, সম্পাদিকা কুমকুম সাহা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, চলে যাব সভাপতির বক্তব্যে। তবে তার আগে আমরা একজন
ছোট আবৃত্তি শিল্পী ছাত্রীর কণ্ঠে মৃত্যুঞ্জয় মুজিব নামে একটি কবিতা আবৃত্তি শুনব। আসসালামু আলাইকুম। ওরে আবৃত্তি করছি কবি নাহিদ হোসেনের লেখা কবিতা মৃত্যুঞ্জয় মুজিব। 17 মার্চ 1920 টঙ্গিপাড়ায় জ্বলে উঠল দীপ্ত আলোক দ্বীপ। মায়ের কোল উজাড় করে আসলো চাঁদের আলো। জলে স্থলে সর্বস্তরে বাসলো সবাই ভালো। আকাশ বাতাস কম্পিত হলো বজ্র কণ্ঠের ধ্বনি। এই ছোট্ট খোকা হবে একদিন দেশের সোনামণি। ধীরে ধীরে বড় হলো, কৈশোরে দিল পা। দেশবাসী অবাক হলো, হাসলো শুধু মা। 1939 সাল, বয়স অল্প মাত্র। প্রথম কারাবাসী হয় যখন 8ম শ্রেণীর ছাত্র। বাংলার বাঘ সরোয়ার দিয়ে দেখলেন শেখ মুজিবের মুখ। তুমি হবে জাতির পিতা, গর্ভে ভরব। শুরু হলো জীবন যুদ্ধ, ভাবেন দেশের কথা। অন্তর দিয়ে ছুঁয়ে দেখেন বাঙালি জাতির ব্যথা। আমার সোনারি বাংলা গর্ব আপন করে, দুহাতটাকে বাড়িয়ে দেব, দেখব নয়ন ভরে। 7 মার্চের ভাষণ আজও মনে পড়ে। 18 মিনিট কয়েক সেকেন্ড ছড়াই ভুবন জুড়ে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বাংলার বুকে এই চিরন্তন বাক্য আজও ঝড়ো বিরাম। সেই থেকে বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ মহাপুরুষ। বাঙালি জাতির প্রতিটি বাক্য, প্রতিটি কথায় চিরস্মরণীয় হয়ে থাকবে আজও ইতিহাসের পাতায়। শেষ হলো 71, স্বাধীন হলো মাটি। বাঙালি জাতি ছুঁয়ে দেখেন আমার দেশ সোনার চেয়েও খাঁটি। মাঠ ভরা সোনারি ফসল, দিঘি ভরা মাছ, নদী ভরা পুলি মাটি, সোনালি পাখির আশ। মহাকালীর মহাপুরুষ সোনারি স্বপ্ন দেখে, রক্ত ঝরা ঘাম নিয়ে আঁখে ভরে রাখে। মাত্র কয়েকটা বছর বইল মুক্ত আলো বাতাস। চৌচির হলো বাংলার মাটি, ভেঙে বিস্তীর্ণ আকাশ। বিশ্বাসঘাতকে নির্যাতন কেড়ে নিল যার প্রাণ। সে তো আর কেউ নয়, সে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নৃশংসভাবে হত্যা করলো, চিরচ্ছেদ হলো বাংলার মাথা। বাঙালি জাতি ভুলিনি আজও 15ই আগস্ট বলে সেই করুণ ইতিহাসের কথা। ধন্যবাদ। ধন্যবাদ সাক্তিকে। এবার সাক্তি, আমাদের মাননীয় বিশেষ অতিথি জনাব আরমা দত্ত, যিনি মাননীয় সংসদ সদস্য, এবার আবৃত্তি শিল্পী সাক্তিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। শুভ সকাল বলেন দাদা। দাদা আমি তো জাদুঘরে, জাদুঘরে এটা লাইভ চলতেছে নয়শো টিভি থেকে। ও দাদা, ও সফটওয়্যার বানাইছি তো আমি। আচ্ছা দিচ্ছি আমি পরে। বিশাল অর্জন। কালকে দিই দাদা। আইসা দিতেছি, সফটওয়্যার বানাইছি আমি, দিতেছি আপনার আইসা। সরি সরি সরি। এবার সভাপতি সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ছায়ানের সভাপতি ডক্টর ইউসুফ খান।
মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটি বিশেষ দিন, ছায়ানীড়ের প্রতিষ্ঠা বার্ষিকী 34 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ 34টি বছর ছায়ানীড় অনেক চড়াই উতরাই পার হয়ে সামনে এগিয়ে চলছে। যেতে হবে বহুদূর, পাড়ি দিতে হবে বহু পথ। ছায়ানীড়ের এই অবিরত পথ চলা শুভ হোক, মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করছি। ছায়ানীড়ের যারা আজীবন সদস্য, তাদের মধ্যে অনেকেই সাহিত্য চর্চা করেন, লেখালেখি করেন। ছায়ানীড় পরিবার তাদেরকে সবসময় ছায়া দিয়ে আসলেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করেন এবং তাদের প্রতিভা বিকাশ ঘটানোর জন্য ছায়ানীড় সবসময় তাদের পাশে দাঁড়ান। এই সৃজনশীল লেখক লেখিকাদেরকে আমি জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। ছায়ানীড়ের 21 সদস্য বিশিষ্ট একটি বিজ্ঞ উপদেষ্টা পরিষদ রয়েছে, যারা ছায়ানীড়কে সবসময় বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, ছায়ানীড়ের পাশে থাকেন। আজকে এই অনুষ্ঠানে একজনের কথা না বললেই নয়, তিনি ছায়ানীড়ের সবচেয়ে বর্ষিয়ান উপদেষ্টা, একজন সুলেখক, আলোকিত মানুষ, আমাদের শ্রদ্ধেয় সুকুমার চক্রবর্তী স্যার। স্যার, আপনি কি একটু হাতটা উঠাবেন? উনি একজন সুলেখক এবং আলোকিত মানুষ। আমি প্রায় ওনার সাথে কথা বলি, ওনার স্পিরিট আমার কাছে খুব ভালো লাগে, ওনার শার্পনেস,